ওবায়দুল কাদের এটা যাত্রা গানের মতো একটা দিতেন। তো উনি প্রায় এটা কথা বলতেন, আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। তো এখন এই রাজনীতিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি আমার গাল নিয়ে ভীষণ টেনশনের মধ্যে আছি। অন্য সময় বিএনপি হলে চড়াইয়া 32টা দাঁত খুলে ফেলতো, যে এরকম অবস্থা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকটা জায়গায়, সেখানে তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা বড় ভুল ছিল, তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে। তিনি বলেছেন যে উপদেষ্টার অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তিনি বলছেন প্রয়োজনে তাদের নামে আমি প্রকাশ করে দেব। এই সময় সেই বক্তব্য আসলে মানে কি দাঁড়ায়? না, এটা আসলে উনি এখন বললেও কিছু আসে যায় না। মানে ওনার সঙ্গে আমার কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো যদি আমার ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, আমি ওনাকে নিষেধ করতাম যে আসলে এনসিপিটা করাটা ঠিক হবে না। আপনি তথ্যমন্ত্রী হিসেবে আছেন, যে কয়দিন বাকি সময় আছেন সুন্দর করে এই সময়টাকে এনজয় করেন। এটা আপনি আপনার জীবনে কিয়ামত পর্যন্ত আপনি আপনার পরিবার পাবেন না দ্বিতীয়বার। তো উনি কেন এবং কার প্রলোভনে কার কথা মতো এখানে এসেছেন এটা আমি বলতে পারবো না। মূল ব্যাপার হলো কি, রাজনীতিতে যেটা অসীম ভাই বললেন, লিডারশিপ ইজ এ সাচ কাইন্ড অফ কোয়ালিটি। হাজার মানুষের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন ওই সব মানুষ পয়েন্ট আউট করতে পারবে হি ইজ দ্য লিডার। নেতা একজনই হয়, তো থাকুক বা না থাকুক, হ্যাঁ, সে ইজ লিডার। একজন নেতার যে খুব বেশি ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, খুব বেশি উচ্চমানের বংশ থাকতে হবে, উচ্চতা থাকতে হবে, নট লাইক দ্যাট। প্রকৃতি তাকে এমনভাবে তৈরি করে, তাকে দেখলেই মনে হয় এ একজন নেতা। আপনি যদি নেলসন ম্যান্ডেলাকে চিন্তা করেন, কি এমন চেহারা, কি এমন কি, কিন্তু লক্ষ কোটি মানুষের মধ্যে দাঁড় করিয়ে দেন, আপনি মার্টিন লুথার কিংকে দাঁড় করিয়ে দেন, নেতার মতো মনে হবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখন আমাদের সামনে অনেক লোক ঘোরাফেরা করছে, এসে বুক থাপড়ে চাপড়ে তারা বলছে আমরা নেতা নেতা নেতা। আমাদের তাদের পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না যে এরা দে ক্যান নট বি আওয়ার লিডার। তো এরকম আসলে এই যে যখন একটা সমাজে অন্ধকার হয়, আমরা ছোটোকালে এখানে কানামাছি ভোবো খেলেছি, অন্ধকার রাত্রির মধ্যে যখন জোনাকি পোকা করছে তখন পলাপলি খেলেছি। এখন রাজনীতিতে আসলে পলাপলি খেলা ভীষণ রকম চলছে। ফলে কি হলো, একজন মানুষ 30 বছর 35 বছর 40 বছর যাবৎ কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে তার জীবন যৌবন অর্থবৃত্ত সব শেষ করে দিয়েছে রাজনীতির জন্য। তো তার বাবা রাজনীতি করেছে, শ্বশুর রাজনীতি করেছে, বউ রাজনীতি করেছে, 14 জেনারেশন রাজনীতি করছে। এখন এমন একটা অন্ধকার পলাফলির মধ্যে আসছি, তাকে এসে যে লোক জীবনে রাজনীতি যদি বলা হয় এটা কোন সমাজ, সে সমাজ বলতে পারবে না, রাজনীতি কোন সমাজ বলতে পারবে না। যদি জিজ্ঞেস করেন বেশিরভাগ লোক বলতে পারবে না এটা কোন সমাজ। সে এসে তোফায়েল আহমেদকে রাজনীতি শিক্ষা দিচ্ছে, সুরঞ্জিত সেনগুপ্তকে সংবিধান শিক্ষা দিচ্ছে। তো এইরকম জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধ শিক্ষা দিচ্ছে, যে কীভাবে মুক্তিযুদ্ধ করতে হয়, কীভাবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করতে হয়, এটা এখন শিক্ষা দেওয়ার মতো অনেক তরুণ উপস্থিত হয়েছে। এবং আমাদেরকে অবাক করার ব্যাপার হলো যে আসলে না, আমাদের ওবায়দুল কাদেরের কথা মনে আসে। আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, উনি অসাধারণ বক্তব্য দিতেন, কয়েকজন লোক ভালো বক্তব্য দিতেন, তার মধ্যে ধরেন যে ফজলুর রহমান সাহেব, ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের এটা যাত্রা গানের মতো একটা দিতেন। তো উনি প্রায় এটা কথা বলতেন, আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। তো এখন এই রাজনীতিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি আমার গাল নিয়ে ভীষণ টেনশনের মধ্যে আছি, কখন যে গালে এসে কে চাটা দিয়ে যায় এবং কী অবস্থা হয়। তো এই রাজনীতি নিয়ে, এই যে ঐক্যমত্য নিয়ে যা কিছু করছেন, আমার কাছে পুরোটাই এটা মনে হচ্ছে এটা গেম, রিমিক্স। এখানে মৌলিক কোনো গান নেই। একটা সময় শাহ আব্দুল করিম সাহেব গান লিখতেন, আমরা এখন অন্তরের মধ্যে টানে। এই যে নিশীতে যাইও ফুল বনের ভ্রমরা, সে গান আরও হাজার বছর পরেও মানুষ যখন শুনবে, এই গান কখনো শচীন দেব বর্মনের সেই গান কখনো কেউ ভুলতে পারবে না। কিন্তু এখন কি এই গান আসছে, তোরে ধরবো, তোরে খাবো, আয় যা, কামড় দেবো, খামচি দেবো, এই সমস্ত গান। রাজনীতিটাও ঠিক এরকম র্যাপ সঙ্গীতের মতো হয়ে গেছে। আমি একটা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, আপনি বলছেন ঐক্যমত না, আমি একটু ঐক্যমত নিয়ে জানতে চাই যে ঐক্যমত নিয়ে যে সব দলগুলো সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছবে, এটা নিয়ে এক ধরনের সংশয় ছিল। আজকে এই যে গণভোটে রাজি হলো রাজনৈতিক দলগুলো, এর মাধ্যমে কি এক ধরনের সংশয় দূর হলো? ঐকমত্য নিয়ে তো সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ আপনার ঐকমত্য যদি হয়েই যেত তাহলে আপনার মনে করেন যে এই এই কমিশন বসারও কোনো দরকার ছিল না, কারণ আপনি আপনার মতামত দেবেন।
আমাদের তো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ কনসেন্স, ফ্রিডম অফ এক্সপ্রেশন সব কিছুই তো আছে। আমি আমারটা বলবো, আমার দলের ম্যানিফেস্টো একরকম, আইডিওলজি একরকম, আপনার আরেক রকম, সবাই তো ভিন্ন। সবার যদি একই হয় তাহলে তো একটাই করে ফেলেন, আবার বাকশাল করে ফেলেন সব। বিষয়টা অন্যরকম। এক্ষেত্রে আপনার ডিফারেন্স থাকবে। আপনি যদি ডিফার করতে না পারেন, আপনার মধ্যে যদি ডিসেন্টিং ভয়েস না থাকে, তো তাহলে তো আপনার, আমি তো বলবো যে হ্যাঁ, ঐকমত্য কমিশনে যেটা হয়েছে, আমি বলবো যে ডেমোক্রেসির একটা খুবই মানে উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এটা মনে করেন যে বিগত কত বছর স্বাধীনতার পরে এভাবে আপনার মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনা করা, দেশকে নিয়ে, দেশের সংস্কারের জন্য অনেক বিষয়গুলো আছে এখানের মধ্যে। এটা তো একটা বড় বিষয়। আপনি এক রাতেই মনে করেন যে শেষ করে ফেলবেন, তাহলে তার হলো না। তাহলে যে ঐকমত্য কমিশন যেটা আপনার, যেটা এটা যদি আপনার এই যে এতটা সময় গেল, এতদিন গেল, এটা যদি না হতো, এ পর্যন্ত না আসতো, তাহলে তো এটা আপনার একদিন আলোচনা হয়েই শেষ হয়ে যেত, ইতিহাস থেকেই মনে করেন যে ওটা বাদ হয়ে যেত। এখন এটা সবার মনে থাকবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ঐকমত্য কমিশন অনেক সময় যেমন ক্ষেপণ করেছে, পাশাপাশি সরকারের আরও অনেক কিছু করার ছিল। আপনি যে এই ঐকমত্য কমিশন কেন আপনার মানে একমত হবেন, কিছুটা ডিফারেন্স থাকবে, আগে হোক পরে হোক। এই যে গণভোটের কথা বলা হয়েছে, জামাত বলছেন যে আগে ডিসেম্বরে নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে। বিএনপি এবং এনসিপি বলেছেন যে একই দিন। আমি একই দিনের পক্ষে। কি জন্য? উই ক্যানট অ্যাফোর্ড, আমাদের কস্ট দেখতে হবে, বহু কয়েকশো কোটি টাকা অতিরিক্ত লাগবে। তো আপনি যেটা মনে করেন যে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন, আপনাকে তো আলাদা আলাদা করে করার কোনো দরকার না। আমি মনে করি যে এটা ভোটার আনার তো আমাদের দায়িত্ব। বিষয়টা তো সেটাই তো আপনার। আর হানা ভোট যখন হবে, হানা ভোটে মনে করেন যে ভোটার টার্ন আউট অত বেশি হবে না, অত বেশি হবে না। কারণ আপনি যদি বলেন যে এই কমিটমেন্ট গভর্নমেন্টের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, তো আপনি নির্বাচনে হানা ভোটেই যদি মনে করেন ও ধরনের আপনার একটা এই হয়, তাহলে সেটা পরের নির্বাচনটাকে এফেক্ট করবে, বা একটা প্রশ্নবিদ্ধ মানে সরকারের যে ভূমিকা বা নির্বাচন কমিশনের যে ভূমিকা, তারা দেখা গেছে যে সেক্ষেত্রে কিছুটা হলেও ফেলিয়ার তাদের আসবে। সেক্ষেত্রে একই দিনে হওয়াটা খুবই জরুরি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে যে সংশোধন, মানে আপনি এটা কি এখনই করবেন? আপনি সংসদ না থাকলে আপনার পার্লামেন্টে আপনার অ্যামেন্ডমেন্টটা কীভাবে করবেন, তাই না? অনেকগুলো বিষয় আছে। তো সে জায়গাতে সবাই কমিটমেন্ট করবে, যারটা যে যেটা চাইবে সে তারটা করবে। যে রাষ্ট্র সেবা করার সুযোগ পাবে, সে তার মতো মনে করেন যে এজেন্ডা নিয়ে তো জনগণের কাছে যাইবে ভোট চাইতে। জনগণ সেটার উপরেই তো আপনার নির্ভর করে ভোট কাকে দেবে সিদ্ধান্ত নেবে। আপনার কাছে কোনো মানে আমি জাস্ট মানে যে ধারণা যদি হ্যাঁ না ভোট হয় ঐকমত্য কমিশনের মানে যে জুলাই সনদ নিয়ে জিতবে কোনটা, আপনার কি মনে হয়? না, এখন আসলে বাংলাদেশ একটা অসম্ভবের দেশ। এর কখন যে 80% ভোট হয়ে যায় আর কখন যে 3% ভোট আর উপস্থিত হয়, এটা বলা যায় না। মানুষের হঠাৎ করে মানুষের আবেগ চলে আসে আমাদের দেশে, ভীষণ রকম আবেগপ্রবণ। তো আমাদের দেশের প্রকৃতি আকাশ বাতাস অনেক কিছু ইন্ডিকেট করে। যেমন মানে সে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে, আপনি বুঝতে পারবেন, আকাশ দেখলে বুঝতে পারবেন আজকে মুষলধারে বৃষ্টি হবে। তারপরে কালবৈশাখী হবে, আপনি বুঝতে পারবেন। তো সেই দিক থেকে আমাদের যে ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনের সত্যিকার অর্থে ঐকমত্য হলো কিনা বা হবে কিনা, এটা রাজনৈতিক দলগুলো কি বললেন বা না বললেন এটার উপর নির্ভর করে না। আমার কাছে মনে হচ্ছে যে ওখানে যারা কর্তা ব্যক্তি, তারা নিজেরা যে মঞ্চে যে কজন বসে থাকেন, তাদের মধ্যে যেদিন ঐক্য হয়ে যাবে, সামনে যারা রাজনীতিবিদ তাদের মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যাবে। সেটা কিভাবে? এই যেমন আমরা তিনজন আসছি, দেখেন আপনার চুল কত সুন্দর করে আশ্রানো, আমার চুল আশ্রানো, উনিও দেখেন কত সুন্দর স্টাইল। কিন্তু ওখানে বসে আলী রিয়াজ সাহেব চুল এলোমেলো করে রাখেন, এটা আমার কাছে মনে হয় না যে ঐক্যমতের একটা লক্ষণ। ওনার চুলগুলোকে যদি উনি ঐক্যমতে নিয়ে আনতে পারেন সুন্দর করে আশ্রয়। দ্বিতীয় হলো উনি যখন কথাবার্তা বলেন, উনি কথাবার্তা বলেন আর বদিউল আলম মজুমদার সাহেব পাশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি অমনোযোগী হয়ে অন্যদিকে তাকায় থাকেন। যেদিন দেখবেন যে আলী রিয়াজ সাহেব বক্তব্য দিচ্ছেন আর বদিউল আলম মজুমদার এই আপনি আমার দিকে যেভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, ওভাবে আলী রিয়াজ সাহেবের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, মনে করুন ঐক্যমত হয়ে গেছে। ওনার পাশে আর একজন বয়স্ক লোক বসেন, সরফরাজ সাহেব। উনি গিয়ে দেখবেন যে ওনার পায়ে উনি পাটা যেভাবে ফাঁক করে বসে থাকেন, ওটা 90 ডিগ্রি না 180 ডিগ্রি, আমি এটা বুঝতে পারি না। তো ওই মঞ্চে বসার দেয়ার যে স্টাইল, সে একদম সাবেক সচিব, স্বরাষ্ট্র সচিব ছিলেন। ওই ওনার মধ্যে দেখবেন যে যখন সেই আগের স্টাইল, যে উনি ক্রস লেগ করে সুন্দর করে একটা স্টেটম্যানশিপ নিয়ে বসে আছেন, উনি যেভাবে এলোমেলো হয়ে বসে থাকেন, তো আমি তো মঞ্চেই কোনো ঐক্যমত্য দেখতে পাই না, মঞ্চের বাইরে কিসের ঐক্যমত্য হবে? তো এই হলো অবস্থা। তো যার জন্য এগুলো করার দরকার, হওয়া দরকার। আমি তো আগেই বললাম যে রাজনীতির নামে এখানে অনেকগুলো নাটক হচ্ছে, এবং আমরা যারা এই রাজনীতির স্টেক হোল্ডার আছি, আমরা না পারছি গিলতে, না পারছি ফেলতে। মূল কারণটা হলো আমরা তো ওনাদেরকে চেয়েছি,
আমরা ওনাদেরকে এনেছি, আমরা ওনাদেরকে সম্মান করেছি, আর আমরা শেষ সময়টা পর্যন্ত বিশ্বাস করতে চাই যে আমাদের এই পছন্দটা মন্দ ছিল না। তো এই জন্য আসলে বিএনপির মতো একটা বড় দল, আপনি চিন্তা করেন বিএনপির মানে আমাদের বরিশালের একটা মানে আমরা মাড়ি বলি না, দাঁতের মাড়ি, বরিশালে বলে জামি, হ্যাঁ জামি, হ্যাঁ বলে একটা রাগ হলে বলে তোর জামিটা ফাটাই দেবো একদম। তো এই মাড়ি সমেত এইটার একটা বেদনা। তো এখন বিএনপি যা কিছু ঘটছে, এত বড় একটা দল, সে দাঁতে দাঁত চেপে তার সমস্ত মুখের যে জামিটাকে সে ঠিক রাখতে পারছে এখন পর্যন্ত, এটা একটা বিরাট ব্যাপার। অন্য সময় যদি আপনি দেখবেন এই বিএনপি যদি ক্ষমতায় আসে, বা এই যে বিএনপির যে ক্ষমতা, তার সামনে যে সমস্ত লোকজন লাফাচ্ছে, অন্য সময় বিএনপি হলে চড়াইয়া 32টা দাঁত খুলে ফেলতো, যে এরকম অবস্থা। কিন্তু বিএনপি খুব ধৈর্য ধারণ করতেছে। না অসীম দা বলছেন না না সে আমার বিএনপি এই ধরনের কখনো করেনি রনি ভাই।